আচ্ছা গাইস, হ্যালো গাইস, আই এম ব্যাক এগেইন। তো একটা আই গেস ব্রেকে একটু তোমার হালকা রিফ্রেশ হয়ে নিয়েছো, কারণ এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, একটা ইম্পর্টেন্ট পোয়েম পড়বো। তোমাদের হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম আছে, তাই না? তো পোয়েম থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে, পোয়েমটা আমরা এ টু জেড একটু পড়বো। ইম্পর্টেন্ট একটা পোয়েম হচ্ছে আমাদের দ্য স্যান্ডস অফ ডি। ডি হচ্ছে কি একটা নদী, ডি হচ্ছে একটা নদীর নাম। দ্য স্যান্ডস অফ ডি, ডি হচ্ছে বেসিক্যালি কি একটা নদী। নদীটা কোথায়? ইংল্যান্ড, ইংল্যান্ড ছিল, ইংল্যান্ড যেই দেশটা আছে, ইংল্যান্ড এবং ওয়েলস রিভার বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যবর্তী একটা হচ্ছে নদীর নাম হচ্ছে কি ডি। তাহলে দ্য স্যান্ডস অফ ডি বলতে কি বোঝাচ্ছে? এই যে নদীর বালুকা অথবা নদীর তীরের যে বালু থাকে, এই নদীর তীরের বালুকা, এই ডি নদীর তীরের বালুকার নিয়ে আসলে এই পোয়েমটা, কিন্তু আসলে কি সিগনিফিকেন্স আছে এটার, দেখি এটা লেখা হয়েছিল চার্লস কিংসলি। ওকে, আচ্ছা। তো পোয়েমটা শুরু করার সময় এবার আসলে আমাদের পোয়েমের ব্যাপারে কি, পোয়েমের আসলে এ টু জেড আমাদের অর্থ বুঝে পড়তে হবে। এটা আসলে প্যাসেজের মতো আমি স্কিপ করলে পারবো না, কারণ হচ্ছে পোয়েম যদি আমি সুন্দর করে অর্থ বুঝে না পড়ি তাহলে হয়তো আমি অ্যান্সার করতে পারবো না পরীক্ষাতে। তো চলো দেখি। ও ম্যারি গো অ্যান্ড কল দি ক্যাটেল হোম, অ্যান্ড কল দি ক্যাটেল হোম, অ্যান্ড কল দি ক্যাটেল হোম অ্যাক্রস দি স্যান্ডস অফ ডি। আচ্ছা, দেখো কয়েকবার কিন্তু বলেছে, কাকে? ম্যারিকে ডেকে বলেছে যে কি করতে? ক্যাটেল, ক্যাটেল অর্থ কি? গবাদি পশুর পাল। ক্যাটেল অর্থ কি? ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশুর পাল, গবাদি পশুর পাল। ম্যারিকে ডেকে কি বলেছে? গবাদি পশুর পালকে ঘরে ডেকে আনতে। কেন? কেন? আর এই কবিতায় এতবার দেখো, 3বার বলা হয়েছে কল দি ক্যাটেল হোম অ্যান্ড কল দি ক্যাটেল হোম অ্যান্ড কল দি ক্যাটেল হোম। তার মানে হয়তো বা কেন, মানে গবাদি পশুকে কখন আমরা ঘরে ডেকে আনি? যখন হয়তোবা আমি কোনো কিছুর আশঙ্কা করছি। হ্যাঁ, আমি কোনো কিছুর খারাপ কিছুর আশঙ্কা করছি, খারাপ কিছুর পূর্বাভাস পাচ্ছি, তখন হচ্ছে আমি গবাদি পশুকে হয়তোবা ডেকে আনছি। তো সেই জন্য একটা আর্জেন্সি, একটা নেসেসিটি বোঝানো হয়েছে। ওকে, তাহলে এই চারটার আমি বাংলায়, তোমরা যদি কেউ বলো ভাই বাংলায় লিখে দেন, ভাইয়া বাংলায় লিখে দেন এই চারটা সেন্টেন্স অর্থে, তোমরা কি বাংলা পরীক্ষা দিতে আসছো যে বাংলায় লিখে দিব? আশ্চর্যকর ব্যাপার, বাংলা পরীক্ষা দিতে আসছো, তুমি পোয়েমের থেকে যে কোশ্চেন আসবে সেটা কি তোমরা বাংলায় অ্যান্সার করবা? আমি ইংলিশে সামারি লিখে দিব, বাট বাংলা বলে বলে দিব, সমস্যা নেই, বাট প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আমি ইংলিশে লিখে দিব। দেখো তাহলে দ্য পোয়েট, এখান থেকে শুরু করি। ব্যাখ্যা, এই 4 লাইনের ব্যাখ্যা। দ্য পোয়েট asks Mary to bring the cattle। কিভাবে বলেছে? খুবই আর্জেন্ট, দেখো 3বার বলেছে, তাই না? খুবই আর্জেন্টলি বলেছে আনতে, বারবার বলেছে, তার মানে কোনো আর্জেন্টলি বলেছে। ইন অ্যান আর্জেন্ট টোন, ইন অ্যান আর্জেন্ট টোন, because he can sense something ominous। ominous অর্থ কি? অশুভ, অশুভ কিছু আশঙ্কা করছে, ঠিক আছে? তাহলে সেই জন্য হচ্ছে কি ম্যারিকে খুব তাড়াতাড়ি করেই আসলে কি বলছে যে আমাদের যে ক্যাটেল, গবাদি পশুর পালকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসো। খুবই একটা আর্জেন্ট, জরুরি একটা টোনে বলছে। দেখে কেন বুঝলা, কিভাবে বুঝলাম যে জরুরি টোন? 3বার বলা হয়েছে, তাই না? 3বার বলা হয়েছে কল দি ক্যাটেল হোম, কল দি ক্যাটেল হোম, তার মানে কি খুবই জরুরি একটা টোনে বলেছে। আচ্ছা, এন্ড কারণ কি, সে হয়তো বা খুবই জরুরি কখন? কারণ হয়তো বা সে কোনো অশুভ কিছু হচ্ছে, অথবা সে আশঙ্কা করছে। আচ্ছা, এরপর দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। আচ্ছা, ওয়াইল্ড অর্থ কি? খুবই তীব্র, ইন্টেন্স। ওয়াইল্ড অর্থ কি? খুবই তীব্র, যে বাতাসটা ছিল খুবই তীব্র বাতাস যাচ্ছিল। অ্যান্ড ড্যাঙ্ক, ড্যাঙ্ক অর্থ কি?
ড্যাঙ্ক অর্থ হচ্ছে ভেজা, ওয়েট। কি দিয়ে? ফোম। ফোম বলতে এখানে আসলে পানি বুঝাচ্ছে। আসলে মেঘ, মেঘ দেখতে অনেকটা ফোমের মতো না? আমাকে বলো, মেঘ দেখতে কি অনেকটা ফোমের মতো, তাই না? এখন মেঘ দেখতে ফোমের মতো আসলে কি? মেঘ দেখতে ফোমের মতো আসলে কি? মেঘ কি? মেঘ কি আসলে পানি না? বলো, মেঘ কি আসলে পানি তো, তাই না? তাহলে এটাই বুঝাচ্ছে যে আকাশ অনেক মেঘ যুক্ত হয়ে গেছে। এই যে বাতাস, এই বাতাস হচ্ছে কি? বাতাস অনেক তীব্র এবং মেঘপূর্ণ, মেঘে ভেজা। মেঘ কি? পানি বেসিক্যালি, তাই তো? পানির একটা রূপ। মেঘ হচ্ছে কি? পানির একটা রূপ। পানি কঠিন হয়ে বরফের মতো মেঘের সৃষ্টি করে। তো পানির একটা রূপ হচ্ছে মেঘ। তো মেঘ পূর্ণ বুঝাচ্ছে, এখানে ফোম দ্বারা মেঘ পূর্ণ বোঝানো হচ্ছে। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি, দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দি সান। ক্রেপ্ট আপ অর্থ কি? বৃদ্ধি পাওয়া, রাইস, বৃদ্ধি পাওয়া অথবা রাইস। তাহলে ওয়েস্টার্ন স্যান্ড, স্যান্ড, ওয়েস্টার্ন টাইড, টাইড অর্থ কি? জোয়ার, তাই তো? টাইড অর্থ কি? জোয়ার। টাইড অর্থ কি? জোয়ার। তাহলে জোয়ার হচ্ছে কি? বৃদ্ধি পেয়েছে কিসের সাথে? এই বালির সাথে। বালির সাথে জোয়ারও বৃদ্ধি পেয়েছে। জোয়ার হচ্ছে অনেক বড়, পানির অনেক বড় বড় ঢেউ আসছে। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দি স্যান্ড। ওকে, তাহলে আমরা এবার এই তিনটা সেন্টেন্স থেকে আমরা আসলে কি খুঁজে পাচ্ছি? এই তিনটা সেন্টেন্স থেকে আমরা আসলে কি খুঁজে পাচ্ছি? চলো একটু দেখি এই তিনটা সেন্টেন্সের অর্থ কি হতে পারে। আচ্ছা, ব্যাপারটা দেখো কি বুঝাচ্ছে। দেখো, একটা বাতাস, অনেক তীব্রভাবে বাতাস আসছে, তাই না? তারপর হচ্ছে কি? জোয়ার, জোয়ার হচ্ছে তোমার বালুর সাথে উঠে আসছে, বড় বড় ঢেউ আসছে। তারা কি বুঝায়? এরা বুঝায় কোনো অশুভ, ডেঞ্জারাস কোন একটা বিপদের কথা বুঝায়, তাই না? তার মানে হচ্ছে কি, দ্য উইন্ড ওয়াজ টেরিবলি, খুবই, টেরিবলি অর্থ কি? খুবই, অনেক ভয়ঙ্কর ভাবে। ইন্টেন্স মানে অনেক তীব্র। অ্যান্ড ক্লাউডি, ক্লাউডি মেঘপূর্ণ। The western tide crept up along the sun, crept up along the sand, তার মানে হচ্ছে কি? The tides rose high, ঠিক আছে? পানির ঢেউ অনেক উপরে উঠেছিল। All this, সবকিছু কি নির্দেশ করে? All this implies something dangerous is on its way, মানে খুবই ভয়ঙ্কর কিছু এর আসার পথে। ঠিক আছে, এই হচ্ছে কি এই তিনটা লাইনের হচ্ছে সারমর্ম। বুঝছে? এটা কেউ বললো না যে ভাই একটু বাংলায় লিখে দেন, এই বেটা তুমি বাংলায় পরীক্ষা দিবা? আচ্ছা, তাহলে কি এই যে বাতাস কি অনেক বেশি ভয়ঙ্কর ভাবে, টেরিবলি তীব্র ছিল, টেরিবলি ইন্টেন্স ছিল, এবং অনেক মেঘপূর্ণ ছিল, মেঘে ঢাকা ছিল। দ্য টাইডস রোজ হাই, তার মানে হচ্ছে কি অনেক, এই যে পানির ঢেউ অনেক উঁচু পর্যন্ত উঠে গিয়েছিল। সবকিছু খারাপ কিছুর আসলে নির্দেশ করছিল। খারাপ কিছুটা অবশ্যই ঝড় বুঝাচ্ছে এখানে। All this implies something terrible, something dangerous is on its way, কোনো খারাপ কিছু আসছে। আচ্ছা, এইসবের মধ্যে কি and all alone went she, খুব একা একা সেই মেয়েটা ম্যারি হচ্ছে কি ক্যাটেল খুঁজতে, গবাদি পশুর পালকে ঘরে আনার জন্য এগিয়ে যাচ্ছিল। and over the sun and round the sun as far as I could see, তার মানে হচ্ছে কি এত কিছুর মধ্যে amidst the, লিখো এটা হচ্ছে কি amidst the adverse weather, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, প্রতিকূল
এই প্রতিকূল যে আবহাওয়াটা, এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে ম্যারি went along the sand alone, মানে একা একা সে হচ্ছে কি নদীর হচ্ছে পাড়ের যে বালু ধরে সে এগিয়ে যাচ্ছিল। ঠিক আছে, নদীর পাহাড়ের বালু ধরে এগিয়ে যাচ্ছিল। দ্য রোলিং মিস্ট, মিস্ট অর্থ কি? মিস্ট অর্থ কি? মিস্ট অর্থ কুয়াশা, বাট এখানে আসলে কুয়াশা অর্থে ব্যবহার করা হয় নাই। মিস্ট অর্থ কি? কুয়াশা। এখানে অবশ্য কুয়াশা অর্থে ব্যবহার করা হয় নাই। ঠিক আছে, অর্থ কুয়াশা। এখানে কি বোঝানো হয়েছে জানো? দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড, এটার অর্থ হচ্ছে কি? এই যে বললাম না, এই যে দেখো, এখানে দেখো, দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য সান্ড, তার মানে কি? বালু অনেক ঘূর্ণিপাকের মতো হচ্ছে বালুগুলো হচ্ছে বাতাসের তীব্রতায় হচ্ছে কি উড়ে বেড়াচ্ছিল, উপরে উঠে যাচ্ছিল। সেই সাথে হচ্ছে কি আমার হচ্ছে নদীর ঢেউ, সমুদ্রের নদীর ঢেউ, দ্বিতীয় একটা নদী, নদীর ঢেউ আসলে উঁচুতে উঠছিল। তো এই যে বালু এরকম হচ্ছে উঁচুতে এরকম ভাবে উঠে হচ্ছে কি একটা কুয়াশার মতো, একটা হচ্ছে ফগি, এমন ফগি যে দেখা যাচ্ছিল না, খুবই ইনভিজিবল কিছু একটা, মানে সেমি ভিজিবল বলতে পারি আমরা, যে খুবই অদৃশ্য অথবা কিছু দেখা যাচ্ছে খুবই ঝাপসা, ঝাপসা, ঝাপসা বললে বেটার, ঝাপসা অর্থ ফগি। তো ঝাপসা একটা পরিবেশ সৃষ্টি করেছিল। রোলিং মিস্ট বলতে আসলে কি এখানে কুয়াশা না, কুয়াশার মধ্যে হচ্ছে কি বুঝাচ্ছে আসলে এই বালু, এত বালুতে অনেক সময় বালু টালু দেখবা ঝড় বৃষ্টির সময় বাতাসে বালু হচ্ছে ছড়িয়ে পড়ে এরকম অনেক দেখা যায় না, খুবই ঝাপসা একটা পরিবেশের সৃষ্টি করে। তাহলে হচ্ছে কি দ্য স্যান্ডস ক্রিয়েটেড দ্য স্যান্ড, রোলিং স্যান্ড, রোলিং স্যান্ড অর্থ কি? এই যে ঘুরছে, ঘুরছে বলতে বালু কিভাবে ঘুরে, বাতাসে বালু ঘুরে না। দ্য রোলিং স্যান্ড ক্রিয়েটেড এ ফগি অ্যাটমসফিয়ার, ফগি অর্থ কি? ঝাপসা, আ ফগি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার অর্থ কি? পরিবেশ অর্থাৎ অবস্থা। দ্যাট এতই ঝাপসা, ল্যান্ড কুড নট বি সিন, যে হচ্ছে এত ঝাপসা যে হচ্ছে কি মাটিকেও ঢেকে দিয়েছিল, যে মাটিও দেখা যাচ্ছিল না, এতই ঝাপসা। ওকে, আচ্ছা, এরপর আসলে আমাদের ব্যাপারটা কি আসছে? অ্যান্ড নেভার হোম কেম শি, কিন্তু ম্যারি কি ওই যে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কি ম্যারি হচ্ছে কি এগিয়ে গিয়েছিল, তাই না? বালুর মধ্যে এগিয়ে গিয়েছিল, কিন্তু ম্যারি আর কখনো ঘরে ফেরেনি। তার মানে কি বোঝা যাচ্ছে? আসলে একটা ট্র্যাজিক ডেথ, হ্যাঁ, একটা ট্র্যাজিক ডেথ, ট্র্যাজিক অর্থ কি? খুবই দুঃখজনক একটা মৃত্যুর আশঙ্কা দিচ্ছে, তাই তো? ইন্ডিকেটস আ ট্র্যাজিক ডেথ। ঠিক আছে, আচ্ছা। ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, এটা কি হচ্ছে? উইড মানে কি জানো? উইড মানে তোমরা যে খারাপ জিনিস ভাবছো সেই খারাপ জিনিস না। উইড মানে বোঝানো হয় যে আসলে প্ল্যাঙ্কটন, মানে হচ্ছে শৈবাল জাতীয়, ঠিক আছে, সামুদ্রিক শৈবাল জাতীয় জিনিস বোঝায় সি উইড। তোমরা যা ভাবছো সেটা না। তো সামুদ্রিক শৈবাল কিছু, নাকি মাছ, নাকি হচ্ছে ফ্লোটিং হেয়ার, ফ্লোটিং অর্থ কি? ভাসমান, ফ্লোটিং অর্থ কি? ভাসমান, ভাসমান, নাকি ভাসমান চুল। এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, আসলে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তোমরা কি আসলে বুঝছো? কেউ হয়তো বা সেই নদীতে কি পেয়েছে, সেই নদীতে হয়তো বা ম্যারির মৃতদেহ পেয়েছে, হয়তোবা মৃতদেহ না, হয়তোবা ম্যারির চুল টুল দেখতে পাচ্ছে, হয়তোবা চুল ধরে একটু উপরে উঠালেই হয়তোবা ম্যারির মৃতদেহ পাবে। তো আসলে এটা খুবই ট্র্যাজিক একটা মৃত্যুর কথা বোঝাচ্ছে, যে হয়তোবা সে কেউ একজন দেখে ভাবছে এটা কি আসলে শৈবালের মতো, নাকি এটা মাছ, নাকি হচ্ছে ভাসমান চুল। আর ট্রিজ অফ গোল্ডেন হেয়ার এ ড্রাউন্ড মেইডেনস হেয়ার, মেইডেন অর্থ কি?
কুমারী, যার বিয়ে হয়নি, কুমারী যার বিয়ে হয়নি, অর্থাৎ কুমারী বুঝায় মেইডেন দিয়ে। ওকে, আচ্ছা, তো এই তিনটা লাইন দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? গোল্ডেন, ড্রাউন্ড মেইডেন, এটা দিয়ে কি বোঝানো হয়েছে জানো? এটা দিয়ে বোঝাচ্ছে যে ম্যারির চুলের, আসলে ম্যারির একটা ডেসক্রাইবস the beauty of Mary, ম্যারির যে একটা সৌন্দর্য, একটা যে মৃত্যুর পরও যে তার যে একটা সৌন্দর্য, যে একটা ইনোসেন্স, একটা যে মাসুম, একটা নির্মম যে একটা মৃত্যু হলো, একটা সুন্দর মহিলার, একটা সৌন্দর্যপূর্ণ মহিলার, একটা মেয়ে বলা যেত, অনেক ছোট তো ম্যারি, তো অবশ্যই 7-8 বছরের, তো তার যে একটা নির্মম, একটা মাসুম ইনোসেন্ট একটা মেয়ের যে মৃত্যু হলো, সেটার আর কি একটা সৌন্দর্য বুঝাচ্ছে। ইভেন আফটার ডেথ, ঠিক আছে, গোল্ডেন হেয়ারের সাথে তুলনা করা হয়েছে। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, তার মানে হয়তো বা জালে কোন একটা ফিশারম্যান গিয়েছিল, ফিশারম্যান জেলে গিয়ে হচ্ছে কি জেলেটার জালের মধ্যে আসলে ধরা পড়েছে ম্যারির মৃতদেহ। আচ্ছা, was never salmon yet shown so fair among the stakes of D, তার মানে কি এখানে দেখো কি বোঝানো হয়েছে, দেখো স্যালমন মাছ, স্যালমন এক ধরনের মাছ, রুই মাছ না, অনেকে মনে করে স্যামন হচ্ছে, স্যালমন বলে না, স্যামন, স্যামন এলটা হচ্ছে উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে। তো স্যামন মাছকে আসলে অনেক প্রমিনেন্ট একটা মাছ, ইউরোপের দিকে গেলে স্যামন মাছের প্রশংসায় মানুষ পঞ্চমুখ থাকে, তো স্যামন মাছ আসলে অনেক ঝকঝক করে। তো কি বোঝাচ্ছে আসলে ম্যারির যে মৃতদেহটা, ম্যারির যে চুল, সেটা কিন্তু স্যামন মাছ না, কিন্তু তারপরও অনেক ঝকঝক করছিল। তো এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে, ইমপ্লাইস, কি নির্দেশ করছে, ইমপ্লাইস দ্যাট ম্যারিজ হেয়ার শোন, শোন অর্থ কি ঝকমক করা, শোন ব্রাইটার দেন এ স্যালমন স্কিন, এ স্যালমন না স্যামন স্কিন, তার মানে একটা স্যামন মাছের স্কিনের থেকেও ম্যারির হচ্ছে চুল অনেক সুন্দর মতো হচ্ছে কি, আর অনেক সুন্দর মতো ঝকঝক করছে। They rode her in across the rolling foam, the cruel crawling foam, the cruel hungry foam. এখানে ফোম দিয়ে কি বোঝাচ্ছে? পানি। দেখো ফোম বলতে কিন্তু মেঘ, পানি। এখানে আবার ফোম দিয়ে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে ঢেউ। এইখানে তিনটা ক্ষেত্রে ফোম দিয়ে বোঝাচ্ছে কি ঢেউ। আগে কি বুঝাচ্ছিল? আগের বার বুঝাচ্ছিল হচ্ছে কি মেঘ, তাই না? কিন্তু এইখানে ফোম দিয়ে কি বুঝাচ্ছে? ঢেউ। ঠিক আছে, ওকে। ক্রুয়েল অর্থ কি? ক্রুয়েল অর্থ হচ্ছে কি বলো? ক্রুয়েল অর্থ হচ্ছে যে, লিখে দেই, নিষ্ঠুর। মানে আসলে যে ঢেউ নিষ্ঠুরভাবে ম্যারির জীবন কেড়ে নিয়েছে, এখানে কি ঢেউকে হচ্ছে কি নিষ্ঠুরতার সাথে তুলনা করা হয়েছে। হাংরি, ক্ষুধার্ত বলা হচ্ছে, এই হাংরি ক্ষুধার্ত এই যে ঢেউ ম্যারির জীবন কেড়ে নিল। ক্রলিং বলতে হচ্ছে কি বোঝায়? হামাগুড়ি দেওয়া। তো এই ঢেউ, হামাগুড়ি, ঢেউ কি মানে ঢেউ হচ্ছে কি যেভাবে চলে, ঢেউয়ের পথটাকে, ঢেউ যে ফ্লোট করে, ঢেউয়ের চলার পথকে বোঝানো হয়েছে, ঢেউ হামাগুড়ি দিচ্ছে। ওকে, আচ্ছা। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তার মানে ম্যারির হচ্ছে মৃতদেহ কোথায় হচ্ছে দাফন করা হয়েছিল? গ্রেভ অর্থ কি? কবর। গ্রেভ অর্থ কি? কবর। এই সি সমুদ্রের সাথে। ওকে, তো এইখানে পুরো ব্যাপারটাতে কি বোঝানো হয়েছে? দা রিভার, রিভার ঢেউ তো আর না, ঢেউ তো কি নদীরই হয়। দ্য রিভার ইজ কম্পেয়ার্ড টু আ ক্রুয়েল হাংরি
ক্রিয়েচার। কেন? কারণ হচ্ছে কি, বিকজ শি টুক অথবা ইট টুক, বিকজ ইট টুক ম্যারিস লাইফ, কারণ এটা হচ্ছে কি ম্যারির জীবন কেড়ে নিয়েছে। ওকে, তো ভালোই আসলে ট্র্যাজিক একটা পোয়েম এটা। And but still the boatman hear the call here, but still the boatman hear her call the cattle home across the sands of the মেরুর মৃত্যুর পরও এখনো হয়তোবা এই যে বোটম্যান যারা নৌকায় হচ্ছে যাচ্ছিল ওরা শুনতে পায় যে গবাদি পশুগুলোকে ঘরে ডেকে আনো। তো এইটা এন্টায়ারলি কি, এটা আসলে একটা ট্র্যাজিক, এটা আসলে কি, এটা একটা ট্র্যাজিক পোয়েম। ট্র্যাজিক পোয়েম ব্যাপারটা কি, খুবই নির্মম একটা পোয়েম, ঠিক আছে, যেখানে একটা মানুষের মৃত্যু নিয়ে বলা হয়েছে এবং মৃত্যুটাকে খুবই রোমান্টিসাইজ করা হয়েছে, যে এই যে নেচারের যে ক্রুয়েলটি এটাকে আরো ডিপলি এক্সপ্রেস করা হয়েছে। ওকে, তো এই ইয়াতে অনেকগুলো মেটাফোর আছে। মেটাফোর হচ্ছে কি রূপক অর্থে ব্যবহার, মেটাফোর হচ্ছে কি, মেটাফোর হচ্ছে কি রূপক অর্থে ব্যবহার। কিছু মেটাফোর আছে, ঠিক আছে, রূপক অর্থে ব্যবহার। মেটাফোর গুলো কি কি? মেটাফোর অর্থ কি রূপক অর্থে। যেমন ধরো হচ্ছে আমি বললাম মেটাফোর জিনিসটা কি, ধরো আমি বললাম হচ্ছে যে ধরো হচ্ছে একটা মানুষ অনেক লম্বা চূড়া, ধরো একটা মানুষের নাম হচ্ছে আবরার, লেটস সে আবরার একটা মানুষ, আবরার হচ্ছে অনেক লম্বা চূড়া আর অনেক স্বাস্থ্যবান, চওড়া, লম্বা চূড়া চওড়া, জিম করে, হ্যাঁ, অনেক লম্বা চূড়া স্বাস্থ্যবান চওড়া, ওকে দেখতে পাহাড়ের মতো লাগে। এখন আমি যদি বলি আবরার ইজ এ মাউন্টেইন, আমি কিন্তু আসলে আবরার পাহাড়ের মতো দেখতে এটা বুঝাচ্ছি, কিন্তু আমি বললাম আবরার ইজ এ মাউন্টেইন অথবা আবরার লুকস লাইক এ মাউন্টেইন, তার মানে কি আমি আবরারকে পাহাড়ের সাথে তুলনা করলাম, কিন্তু আবরার কি আসলে পাহাড়? আমাকে বলো, আবরার কি আসলে পাহাড়? না, কিন্তু আবরার কিন্তু কোনো পাহাড় না, আবরার আসলে পাহাড় না, কিন্তু আবরারকে কি আমি পাহাড়ের সাথে তুলনা করলাম, অর্থাৎ আমি পাহাড় দিয়ে আবরারকে বুঝালাম। এটাই হচ্ছে মেটাফোর, কোনো কিছুকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা। যেমন ধরো উসাইন বোল্ট অনেক দ্রুত দৌড়ায়, তাই না, আমি বললাম কি উসাইন বোল্ট ইজ এ চিতা, কিন্তু উসাইন বোল্ট কি কোনো চিতা বাঘ? না, উসাইন বোল্ট কিন্তু চিতা বাঘ না, উসাইন বোল্টকে আমি চিতা বাঘের সাথে তুলনা করলাম। এই ব্যাপারটাই হচ্ছে কি মেটাফোর, অর্থাৎ প্রাকৃতিক কোনো জিনিসের সাথে অথবা অন্য যে কোনো জিনিসের সাথে কোনো মানুষকে অথবা কোনো কিছুকে তুলনা করা যেটা সে আসলে না। ধরো আবরার কিন্তু কোনো পাহাড় না, কিন্তু পাহাড়ের সাথে তুলনা করেছি। উসাইন বোল্ট কিন্তু আসলে কোনো চিতা না, বাট ওকে চিতার সাথে তুলনা করেছি। এটাই হচ্ছে রূপক অর্থে ব্যবহার করা অথবা মেটাফোর। ওকে, আচ্ছা, এই কবিতাতে মেটাফোর গুলো কোথায় ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখি। যেমন এইখানে বলো, মেটাফোর কি এখানে বলা হয়েছে ওয়াইল্ড না, কারোর সাথে তুলনা করা হয়নি। ড্যাঙ্ক উইথ ফোম, ফোম বলতে মেঘকে বোঝানো হয়েছে, ঠিক আছে, মেঘ ফোমের মতোই। মেটাফোরটা কোথায় হয়েছে? এই যে ফার্স্ট মেটাফোর এসেছে, এই যে মিস্ট, কুয়াশা। আসলে কিন্তু এই যে স্যান্ড ঘূর্ণায়মান হয়ে, এই যে বালুগুলো ঘূর্ণায়মান হয়ে কিন্তু কি হয়েছে, আমাদের কুয়াশার মতো সৃষ্টি করেছে, বাট আসলে কিন্তু কুয়াশা না। কুয়াশা হচ্ছে কি, যখন পানির জন্য পানিগুলা হচ্ছে একদম শেষ রাতে অথবা ভোরের সময় পানির কণাগুলো ঘনীভূত হয়ে যায়, তখন হচ্ছে কি কুয়াশা হয়। কিন্তু এটা কিন্তু কুয়াশা না, এটা কিন্তু কুয়াশা না। এই যে মিস্ট, এটা তাহলে আমাদের কি ফার্স্ট হচ্ছে কি মেটাফোর। মেটাফোর 1 কি, এই আর জন্য মেটাফোর 1 হচ্ছে যে দ্য রোলিং স্যান্ড ইন দ্য উইন্ড। একটা মেটাফোর কি ইফ কম্পেয়ার্ড টু মিস্ট অর্থাৎ কুয়াশা, বিকজ, কেন, বিকজ the sand created a foggy atmosphere.
foggy atmosphere. foggy অর্থ কি? একটু ঝাপসা। একটা মেটাফোর আমরা দেখলাম। আরেকটা মেটাফোর কি? এই যে দেখো, আরেকটা মেটাফোর হচ্ছে কি? স্যামন। তার মানে কার সাথে তুলনা করা হয়েছে? আমার আসলে কি ম্যারির চুল কি মাছ? মৃত ম্যারির চুল কি মাছের মতো না, কিন্তু মাছের সাথে ওর চুলকে তুলনা করা হয়েছে। তাহলে সেকেন্ড মেটাফোরটা কি? ম্যারিস হেয়ার was shining so brightly that it was compared to কার সাথে? স্যামন মাছের স্কিনের সাথে। compared to salmon skin। আচ্ছা, আর কিছু হয়েছে? আর লাস্ট একটা হয়েছে কি? এই যে নিষ্ঠুর, হাংরি। দেখো, একটা নদী কি হাংরি? নদী কি ক্ষুধার্ত হয়? নদী তো ক্ষুধার্ত হয় না। কিন্তু নদী কি নিষ্ঠুর হয়? নদী তো জড় পদার্থ। কিন্তু নদীর ঢেউকে কি বলা হয়েছে? নিষ্ঠুর, ক্ষুধার্ত বলা হয়েছে। তাহলে থার্ড কি আমাদের? যে থার্ড এবং সর্বশেষ হচ্ছে কি? দ্য টাইডস of river have been expressed as cruel and হাংরি। টাইডস না বলে আমার এভাবে বলা উচিত ওর নেচার, দ্য নেচার অফ দি টাইডস। হ্যাঁ, দ্য নেচার অফ টাইডস। আমরা কেন এই মেটাফোর গুলা বললো ভাইয়া অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছেন, এই মেটাফোর দিয়ে আমাদের কি কাজ? মেটাফোরের কাজ আসে যে সেটা হচ্ছে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা কি রকম আসে জানো? কোয়েশ্চেন আসে এই যে ধরো এরকম কোয়েশ্চেন ধরো আসলো। কি কোয়েশ্চেন আসলো? কোয়েশ্চেন আসলো এক্সপ্লেইন ওয়ান মেটাফোর ইন দি পোয়েম। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন আসে, এক্সপ্লেইন ওয়ান মেটাফোর ইন দি পোয়েম। এক্সপ্লেইন ওয়ান মেটাফোর ইন দি পোয়েম। তো এই জন্য আসলে মেটাফোরটা কি বুঝা লাগে। ঠিক আছে, তো এখানে তিনটা মেটাফোর দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট এভাবে একটা মেটাফোর নিয়ে সেটাকে এক্সপ্লেইন করবা, ব্যাখ্যা করবা যে কেন মেটাফোর বলা হয়েছে। আর ভাইয়া কিন্তু সুন্দর করে আসলে পড়িয়েও দিয়েছি। তো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, যেমন হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। কেমন ছিল? ওয়াইল্ড, অনেক ইন্টেন্স ছিল এবং অনেক স্টর্মি ছিল, ঝড়ের মতো ছিল, তাই না? উইথ এ ড্যাম্প ওয়েস্টার্ন উইন্ড ফিল্ড উইথ ফোম। আমরা এটাকে এত কঠিন না লিখে তোমাদের মনে হতে পারে যে অনেক কঠিন, এত কঠিন না লিখে আমরা আরেকটু ইজিলি বলতে পারি না? আমরা আরেকটু ইজিলি কি বলতে পারি জানো? আমরা বলতে পারি দ্য ওয়েদার ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড স্টর্মি, অ্যান্ড এত না লিখে আমরা বলতে পারি উইথ এ স্টর্ম। এটাকে আমি বলি কি লেখা যায়? দ্য ওয়েদার, এটার উত্তরটা ভাই একটু সুন্দর করে লিখে দেয়। দ্য ওয়েদার ওয়াজ স্টর্মি অ্যান্ড দি ইন্টেন্স উইন্ড, যেটা হচ্ছে ভাই বললাম দ্য ইন্টেন্স উইন্ড ওয়াজ ক্লাউডি, ওয়াজ এক্সট্রিমলি ক্লাউডি। তাহলে আমার বোঝাচ্ছে কি? অনেক ভয়ানক ভাবে। ওকে, আর কি ছিল? আর হচ্ছে ছিল কি? দ্য রোলিং স্যান্ডস ক্রিয়েটেড এ ফগি অ্যাটমসফিয়ার। মিস্ট কিন্তু ছিল না। দ্য রোলিং স্যান্ড ক্রিয়েটেড এ ফগি অ্যাটমসফিয়ার।
আর কি ছিল ওভারঅল অথবা টু সাম আপ একটা দিলে হচ্ছে দ্য এনভায়রনমেন্ট seemed ominous অর্থ কি অশুভ। শেষ, সুন্দর করে, এত কঠিন করেও লেখা লাগবে না। ঠিক আছে ভাই, খুব সুন্দর করে লিখে দিলাম, এতটুকু তো পারবা। ওকে, তো আরো কিছু কোয়েশ্চেন আছে। তো আমাদের আসলে মোস্ট ইম্পর্টেন্ট এগুলোই ছিল। স্টোরির ব্যাপারটা এগুলো তোমরা বই থেকে পড়ে নিলেই পারবা, স্টোরিটা খুব সহজ আসে। ঠিক আছে, ইম্পর্টেন্ট স্টোরি আছে। আমরা একটু রিটেন পার্টের সাজেশনে যাই। রিটেন পার্টের কিছু সাজেশনে আমরা হচ্ছে যাই। ওকে, রিটেন পার্টটা কিভাবে করব? রিটেন পার্টে আমাদের তিনটা জিনিস আসে। একটা আসে হচ্ছে কি, এগুলো আসলে আমরা বাকিগুলো আর করালাম না, কারণ বাকিগুলো তোমরা পারবা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো টেকনিক আমার দেখানো উচিত ছিল সেগুলো আমি দেখিয়ে ফেলেছি, সেগুলো আমার দেখানো শেষ। আমরা এখন একটু জাস্ট ছোট্ট করে হচ্ছে রিটেন পার্টের কিছু ব্যাপার দেখে ফেলবো। প্যারাগ্রাফ, ডায়ালগ আর কমপ্লিটিং এ স্টোরি। প্যারাগ্রাফ কি করবা? প্যারাগ্রাফ হচ্ছে যে কতটুকু লিখতে হবে না লিখতে হবে। প্যারাগ্রাফ হচ্ছে 3 পেজ এবং 12টা সেন্টেন্স পার পেজ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 12 সেন্টেন্স না, 12টা লাইন। হ্যাঁ, 12টা লাইন থাকবে একটা পেজে, পার পেজ। ডায়লগে কি করবা? ডায়লগে হচ্ছে কয়টা পেয়ার থাকবে? 10টা থেকে 12টা পেয়ার থাকবে। পেয়ার মানে কি ভাইয়া? ধরো রাকিব আর কে? ধরো রাকিব আর মাহিন। ওকে, ধরো রাকিব ভাই আর মাহিন। ধরো রাকিব ভাই আর বি আর আমি মাহিন। ওকে, এই দুইজন কথোপকথন শুরু করলো। রাকিব ভাই শুরু করলো, মাহিন বলল, একটা পেয়ার। আবার রাকিব ভাই মাহিন আরেকটা পেয়ার। এরকম এক জোড়ায় জোড়ায় এরকম হচ্ছে 10 থেকে 12টা পেয়ার হবে। একটা জিনিস মাথায় রাখবা, এরকম বলতে বলতে আমরা শেষ করব, তাই না? একটা সময় তো গিয়ে শেষ করব। ধরো এই যে কথা বলছি, একটা সময় গিয়ে শেষ করব। রাকিব ভাই মাহিন একদম শেষের। মাথায় রাখবো একটা জিনিস, আমি যদি রাকিব ভাইকে দিয়ে ডায়ালগটা শুরু করি, স্টার্ট যদি এখানে রাকিব ভাইকে দিয়ে হয়, রাকিব ভাই যদি